আজমল বাড়ি হেলাল, আপনার কাছে প্রথমে আসতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন? দেখেন, এইটাতে আমি একটা দেখলাম যে কারণ বিভিন্ন গণমাধ্যম আমার কাছে মনে বলছে, হচ্ছে বিশেষ করে ভারতীয় পলিটিক্যাল গণমাধ্যমগুলো। স্ফেয়ারে এটা একটা আপনার টক অফ দ্য টাউন। জি। আমি দেখলাম যে আসলে, এবং টক অফ দ্য কান্ট্রি রাদার। টক অফ দ্য টাউন কান্ট্রি, এবং একটা $1,000,000 কোশ্চেন আমার বক্তব্য। কারণ আমরা যেভাবে দেখি, আমি একজন রাজনীতিবিদ হিসাবে যেভাবে দেখি যে প্রতিবেশী বা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে দুই রাষ্ট্রের মধ্যে একটা স্টেট ভিজিট, রাষ্ট্রীয় সফর হওয়া, আর যেহেতু নতুন একটা সরকার, গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এবং একটা জনগণের সরকার, এটা শুধু একটা বিএনপি সরকার বললে ভুল হবে। গণ অভ্যুত্থানের পরে যে সরকার, জনগণের সরকার, এই সরকারকে একটা মানে সম্মান বা ডিগনিটি দিতে হলে একটা রাষ্ট্রীয় সফর খুবই প্রয়োজন। এখানে যে সফরটা হচ্ছে সেটা হলো যে আপনার একটা ব্রিক্সের মিটিংয়ে আপনার বিমস্টেকের একটা বাংলাদেশ চেয়ার করছে, এই জন্য মেম্বার হিসেবে সেখানে যাচ্ছে। তা আমার মনে হয় এটা যদি রাষ্ট্রীয় সফর হতো ভালো হতো। এই জন্য বলছি যে আমাদের গত 17 বছরে, ইভেন আমি তো মনে করি স্বাধীনতার পর থেকেই ভারত সরকারের সাথে বাংলাদেশের সরকারগুলোর, আমি বিশেষ সরকার নাহলে জনগণের কথা বলি, জনগণের সম্পর্কটা মধুর কোনো স্মৃতি বহন করে না। আপনার সীমান্তে হত্যা, নদীর পানি চুক্তি, আপনার রাজনীতিবিদদের বক্তব্য, সাপ ছিঁড়ে দিব, কুমির ছিঁড়ে দিব, গণ অভ্যুত্থান নিয়ে আপনার উল্টা কথা, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে রাজনীতি করার সুযোগ দিয়ে দেওয়া, বিভিন্ন কারণে কখনোই বাংলাদেশের সাথে ভারতের জনগণের সম্পর্ক মধুর ছিল না। আমরা বলি যে গত 17 বছরে শেখ হাসিনা বলতো যে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু এটা ছিল সাবসার্ভিয়েন্ট একটা ফরেন পলিসি। কিন্তু বাংলাদেশ কিন্তু এবার গণ অভ্যুত্থানের পরে আপনার বিএনপি তার যে বিশেষ করে পররাষ্ট্রনীতি আগে ছিল ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এটা কিন্তু এখন নেই। বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে, বাংলাদেশের স্বার্থটা আগে দেখতে হবে। সুতরাং এই সব কিছু মিলিয়ে আমি মনে করি যদি স্টেট টু স্টেট ভিজিট হতো তাহলে খুব ভালো হতো। কিন্তু আমি দেখলাম বাংলাদেশের পত্রিকা, মিডিয়া, বিভিন্ন বক্তৃতা এমনভাবে প্রেশার করা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীর সব কাজ বাদ দিয়ে এখন এই সফরটা করা উচিত। আমি এইটা বলছি না, সরকার, যদিও সরকার থেকে এখনো কিছু বলা হয়নি, এখনো নিশ্চিত হয়নি ভারত সফরটা হবে কিনা। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার একটা সেপ্টেম্বরের দিকে সফরে যাচ্ছে, এটাও আমরা জানি। সুতরাং আমি এখনো বলতে পারছি না, যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পররাষ্ট্র সেল থেকে এখনো ভারত সরকার কি যাবে, এই ইমিডিয়েট ভিজিটটা করবে কি করবে না এখনো জানা নেই। ভিজিট যে মোটে করবে না তা তো না, ভিজিটটা করতেই হবে। আজ হোক কাল হোক করবে না, আলোচনা তো চালিয়ে যেতে হবে। যতই আপনার আপনার খারাপ সম্পর্ক থাকুক, ওয়ার্কিং রিলেশন তো রাখতেই হবে। সুতরাং সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি, আরও সবাই বক্তব্য দিচ্ছেন যারা পররাষ্ট্র নীতি সম্বন্ধে বিশেষজ্ঞ আছেন, সরকার সবকিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত দেবে। এখনো সিদ্ধান্ত হয়নি। আচ্ছা, এখনো সিদ্ধান্ত হয়নি আপনি বলছেন। আপনার কথাটিকে আমরা ধরেই যদি আগাই, আব্দুল বাতেন, সেটাই হচ্ছে সরকারের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত হয়নি যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি যাবেন না। কিন্তু এই বিষয়ে নিয়ে আপনার একটা শক্ত অবস্থানে আছেন, যেহেতু শেখ হাসিনার সর্বশেষ কর্মকাণ্ডের কারণে এক ধরনের যে প্রভাব দেশ এবং এর মধ্যে বিদেশেও নানাভাবে পড়েছে, এটা নিয়ে আপনারা জোরালো একটা অবস্থানে আছেন যে এই বিষয়টি ফয়সলা না হওয়ার আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়াটা ঠিক হবে না। আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রী আসলে শেষ পর্যন্ত তাকে যেতে হয়, তাহলে সেটা কিভাবে দেখছেন? এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ভারত চাচ্ছে, ভারত আগ্রহী যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করুক। তো তাদের এই আগ্রহটার বিপরীতে আমাদের তো কিছু বক্তব্য আছে, কিছু চাওয়া আছে। এটাকে একটা বার্গেনিং ইস্যু হিসাবে নিয়ে আমাদের সবচেয়ে যে বড় ইস্যুটা এদেশের সাধারণ মানুষও যেটা চায় সেটা হলো স্বৈরাচার শেখ হাসিনাকে তার আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দিয়েছে নয়, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তিনি সেখান থেকে করছেন। এবং রিসেন্টলি 5ই আগস্টকে কেন্দ্র করে তার বক্তব্য দেওয়ার আগে থেকে শুরু করে পরবর্তী কিছু সময় পর্যন্ত বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতি ঘটানোর একটা অপচেষ্টা দেখা গেছে। আমরা অনেকেই খেয়াল করেছি বিভিন্ন জায়গায়, সাভারে, তারপরে মিরপুরে মেট্রো রেল স্টেশনে বা আরও বেশ কিছু জায়গায় বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে।
এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। তো এগুলো তো যদি ভারত আমাদের সৎ প্রতিবেশী হয় এবং সে ধরনের আমাদের পক্ষ থেকেও সৎ প্রতিবেশী সুলভ আচরণ আশা করে, তাহলে এটা তো ভারতকে লক্ষ্য করতে হবে। এবং এটা তো বিশ্বাস করার কোনোই কারণ নাই যে সরকারের সহযোগিতা বা একটা নীরব অনুমোদন ছাড়া, টেসিট অ্যাপ্রুভাল ছাড়া যে শেখ হাসিনা ওখান থেকে এই কাজগুলো করতে পারছে এমন তো নয়। শেখ হাসিনার পাশাপাশি ওসমান হাদির যে হত্যাকারী, তারাও কিন্তু ভারতে আছে। হত্যার পরপরই তারা খুব সহজে ভারতে গেছে, আশ্রয় নিয়েছে। এই সবগুলো তো এই দেশের মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি করে। শুধু এগুলো নয়, আমাদের দীর্ঘদিনের কিছু সমস্যা আছে ভারতের সঙ্গে। নদীর পানি বন্টন নিয়ে সমস্যা আছে, আমাদের সীমান্ত ইস্যু আছে। আমরা না ইদানিং দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে সীমান্তে আমাদের সীমান্তরক্ষী বাহিনী প্লাস সাধারণ মানুষ, তাদের একটা ভূমিকা আমরা দেখার সুযোগ হয়েছে আমাদের। এবং বর্তমান সরকার আমলেও সেটা ধারাবাহিকভাবে সমন্বয় করা মানে সে চলছে, যার ফলে কিন্তু বর্ডার হত্যাও কমে গেছে। তো স্বাধীন দেশ হিসাবে স্বাধীন পররাষ্ট্রনীতিতে যেহেতু আমরা বিশ্বাস করি এবং আমরা কারোর সঙ্গে বিরোধ না, সকলের সঙ্গে বন্ধুত্ব, যদিও অনেকে বলে যে এই ধরনের পররাষ্ট্রনীতি হয় না, তারপরেও তো আমরা চাই যে কোনো বিরোধ যাতে না হোক, সুন্দরভাবে আমরা প্রতিবেশী হিসেবে সেখানে বসবাস করি। বাংলাদেশ সরকারের অবস্থানটা আপনি আসলে কিভাবে বাংলাদেশ দেখেন? সরকারের অবস্থানটা এখন পর্যন্ত তো আমরা দেখছি যে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে ভারতের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটার ধারাবাহিকতা বজায় রাখছে এবং এটা হওয়া উচিত। আমাদের স্বার্থটাকে দেখতে হবে বড় করে। যেহেতু আমি শুরুতেই বলেছি, যেহেতু ভারতের একটা আগ্রহ আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ভারত সফর করে, জি, এইটাকে কেন্দ্র করে আমাদের যে একেবারে তাৎক্ষণিক কিছু ইস্যু আছে সে ব্যাপারে কিছু অগ্রগতি হওয়া উচিত। আমরা শুনেছি এ ব্যাপারে সরকার বিভিন্ন সময়, যেমন শেখ হাসিনার যে এই সংবাদ সম্মেলন নিয়ে তাদেরকে করার সতর্কতা দেওয়া হয়েছে, যদিও তারা বলছে যে এটা এ ব্যাপারে ভারতের সরকারের পক্ষ কিন্তু থেকে আপনাদের কোনো সহায়তা ছিল দল না। এবং 1 থেকে 11 দলীয় জোটের অন্যান্য নেতারা তো বারবার এই কথাই বলছেন যে শেখ হাসিনার ফিরিয়ে আনার বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত যেন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে না যান। তাহলে আপনারা হ্যাঁ, আমরা তো এরকম চাই এটা, অবস্থান আমরা তো চাই যে করছেন? এটা চাপ দিলেই হবে, আচ্ছা, সরকার চাপ সেই চাপটা দিলেই হবে। দিচ্ছে সরকার, আপনার কাছে কি মনে হচ্ছে? চাপ তো সরকার তো এখন পর্যন্ত একটা অবস্থানে আছে। আচ্ছা আচ্ছা, আপনি সেটা সেই অবস্থানে সন্তুষ্ট। জহিরুল আলম, আপনার কাছে যদি আসি, আপনার দৃষ্টিতে কি মনে হয় সরকারের এই ভারত সফর নিয়ে যে ধরনের আলোচনা, এর মধ্যে হয়তো আপনি আরো অনেক বেশি জানেন, কিন্তু কূটনৈতিক সম্পর্কের আদৌ কি উন্নয়ন হবে যদি মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যান? আর যদি না যান তাহলে সেটি সামনের দিনগুলোতে আসলে কি ধরনের সম্পর্কের মধ্যে পড়তে যেতে পারি আমরা দুই দেশ? এখন এই মানে গত এক দেড় সপ্তাহে আমরা যা দেখতে পেয়েছি তাতে তো একটা জোরালো কিছু সংকেত বা ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে ভারতীয় পক্ষ থেকে যথেষ্ট মানে আগ্রহ রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এটা এখনো একটা সম্ভাবনার পর্যায়ে রয়ে গেছে, কারণ আমাদের মানে প্রাইম মিনিস্টার তো এখনো কোনো ফর্মাল ইনভিটেশন এখনো তো পান নাই। ফর্মাল ইনভিটেশন পাওয়ার পরেই তো নির্ভর করবে যে আসলে উনি সেটা অ্যাকসেপ্ট করবেন কি না এবং কবে যাবেন। তবে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং দেখে মনে হচ্ছে যে এই ধরনের একটা তৎপরতা আছে। কিন্তু এই পক্ষে, বাংলাদেশের পক্ষে যেটি প্রধান একটি বিষয়, যেটি আপনি একটু আগে আলোচনা করছিলেন, যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি। এর সঙ্গে মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মাতেন হাদি হত্যার কথা বলেছেন, তারাও সেখানে রিফিউজ পেয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু পলিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের এই নির্বাচিত সরকারের জন্য। শুধুমাত্র এর বাইরেও কিন্তু অন্যান্য বিষয়গুলো যেমন আপনার আলোচিত হয়েছে, যে পানি, সীমান্ত, তারপরে বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, এই সব কিছু মিলিয়ে ভারত নেইবারিং কান্ট্রিতে সফর করার যৌক্তিক এবং যথেষ্ট কি বলবো যে প্রয়োজনীয়তা রয়েছে, যদি সেটা যথাযথভাবে রেসিপ্রোকেটেড হয়। আজুল ভাই, হেলাল ভাই বলেছেন যে আগের যে ইনভিটেশনটা ছিল সেটা আসলে প্রপার ডিপ্লোম্যাটিক জেস্টার সেখানে কিন্তু আসে নাই। প্রধানমন্ত্রীকে সেভাবে সম্বোধন করা হয় নাই, প্রধানমন্ত্রীকে সেভাবে দাওয়াত করা হয় নাই।
কাজেই ডিপেন্ড করছে যে ভারতীয় পক্ষ কিভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন, এবং সেটি এখন পর্যন্ত নট ইয়েট ফর্মালি রিসিভড। নেওয়ার পরে আমি মনে করি যে এই বিষয়ে আলোচনা হবে। এইটা কেন হচ্ছে একটু জানতেই চাই আপনার দৃষ্টিতে। সেটি হচ্ছে যে তারা মুখে বলছে আমাদের সাথে সম্পর্ক ভালো করতে চায় নানা ধরনের, আবার একই সাথে তাদের এক ধরনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে দাওয়াত দেওয়ার বিষয়টি এখন ইমপ্লয়েড যে তারা পজিটিভ, কিন্তু ডিপেন্ড করছে যে বাংলাদেশেরও তো একটা ইতিবাচক মনোভাবের অপেক্ষাও কিন্তু আছে। কারণ এখন বাংলাদেশ তো অপেক্ষা করবেই যে সফরটা হয়ে গেল, বাংলাদেশ সৌজন্য দেখালো, ইতিবাচকভাবে ভারত সফর করলো, প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান বৈঠক করলেন, কিন্তু আফটার রিটার্ন উনি কি নিয়ে আসবেন? ওনার তো দেশের জনগণের কাছে একটা জবাবদিহিতা আছে, দেশের রাজনৈতিক স্পিয়ারে তো ওনাকে একটা একটা কি বলবো যে একটা প্রাপ্তি নিয়ে আসতে হবে। সেই প্রাপ্তির ব্যাপারটি তো আসলে নিশ্চিত হতে হবে। আমি মনে করি যে এই বিষয়গুলো হয়তো কূটনীতির নেপথ্যে বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যতক্ষণ না পর্যন্ত একটা মানে পজিটিভ হেডওয়ে না হয় ততক্ষণ পর্যন্ত এই সফরটা তো আসলে মিনিংফুল হবে না। এই মিনিংফুল আনপ্রোডাক্টিভ সফর করে তো কোনো লাভ নেই। আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে হয়তো বা এখন ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং চলছে, ত্রিবেদী সাহেব সেখানে গেছেন, উনি ফিরে এসছেন, তারপরে দুপক্ষের মধ্যে কথা চালাচালি চলছে, পত্রপত্রিকাগুলো কিন্তু ইঙ্গিত দিয়েছে, ভারতীয় পক্ষে কিন্তু কয়েক কাগজগুলো কিন্তু বলেই দিয়েছে যে শেষ দিকে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত না এটা অফিসিয়ালি ইনভিটেশন এক্সটেন্ডেড হচ্ছে, আমাদের পক্ষ থেকে দাওয়াতটা কবুল করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে তো বলা যাচ্ছে না। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে যে একটা জোরালো সম্ভাবনা আছে আপনার ব্রিক্স সামিটের আগেই প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, প্রোভাইডেড যে বাংলাদেশের স্বার্থগুলো যদি সুরক্ষিত হয়। এবং সেখানে একটা জোরালো ইস্যু হচ্ছে শেখ হাসিনার এক্সট্রাডিশন বা হাতি হত্যাকারীদের যারা রিফিউজ করেছেন তাদের এক্সট্রাডিশন, সেই বিষয়গুলো অ্যালং উইথ পানি, বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ, জ্বালানি একটা বড় বিষয়। এই সব কিছু মিলিয়ে যদি একটা প্রোডাক্টিভ আপনার ইয়ে পাওয়া যায়, যোগাযোগ বা সহযোগিতার একটা ক্ষেত্র তৈরি হয়, তবেই না এই সফরটি আসলে মিনিংফুল হবে। আদারওয়াইজ এই আলোচনা কিন্তু আমার মনে হয় যে আলোচনার মধ্যে হয়তো থেকে যাবে বা সম্ভাবনার মধ্যেই থেকে যাবে। সেই জায়গায় যদি শেষ পর্যন্ত আমরা তো আসলে জানি না সরকারের কি ধরনের সিদ্ধান্ত হবে, আমরা অবশ্যই সেটা ভালোই চাবো দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের জায়গা, কিন্তু তারপরেও আপনি যে বিষয়গুলো সামনে নিয়ে আসছেন এই বিষয়গুলো নিয়ে যদি, যেহেতু এখন হয়তো উচ্চ পর্যায়ে আলোচনা চলছে যে কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, কতটা সম্মানের সাথে তিনি সেখানে থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত যদি যাওয়া না হয়, আমরা যদি এক ধরনের ধারণা নিয়েও কথা বলি, তাহলে সম্পর্কের দিক থেকে সামনে আপনার কাছে কি মনে হয় যে ভারতের সাথে সম্পর্ক তো যেভাবে আমাদের বৈরিতা দিনকে দিন বাড়ছে, সেটা তো মনে হয় সামনের দিনে আরো অনেক কঠিন হয়ে যাবে? না, আমার মনে হয় যে এই ইঙ্গিতটা হয়তো ভারতও উপলব্ধি করতে পারছে যে তারা এই দীর্ঘকাল ধরে যে ধরনের একটা কূটনৈতিক বৈরিতা এবং বাংলাদেশের জনগণের সঙ্গে একটা দূরত্ব তাদের তৈরি হয়েছে, এবং নানা ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে মানে বন্ধুসুলভ আসলে ছিল না বিগত দিনগুলোতে, এবং শুধুমাত্র একটা মানে ফ্যামিলি বলেন বা একটা পার্টির সঙ্গে সম্পর্ক, মানে স্টেট টু পার্টির সম্পর্ক, যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক বা পিপল টু পিপল যে যোগাযোগ হওয়ার কথা, সেটা স্ট্যাবলিশ হয়নি। সেটা তো তারাও এখন উপলব্ধি করতে পারছে বলে প্রতিমান হচ্ছে। আদারওয়াইজ এই ধরনের তৎপরতা আমরা দেখতাম না। হয়তোবা তাদের পক্ষ থেকে একটা ইতিবাচক মানে ইচ্ছা হয়তো আছে, কিন্তু একই সঙ্গে যেহেতু শেখ হাসিনা সেখানে আশ্রিত, এবং এটাও তাদের জন্য একটা বড় ধরনের কি বলবো একটা ডেলেমা, যে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে, বন্ধু হিসেবে পরিগণিত করছে তারা, এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে। এই গিভ অ্যান্ড টেকটা আমার মনে হয় যে এটা কোনো দেশে অ্যাফোর্ড করে না যে এইভাবে যদি আমরা দীর্ঘ সময় বৈরী সম্পর্ক বজায় রাখি। কারণ আমাদের মধ্যে যে নেইবারিং যে সম্পর্ক, এটা তো সবাই বলে যে আমরা অনেক কিছু বদল করে ফেলতে পারবো, কিন্তু নেইবারকে তো আর বদল করতে পারবো না। সুতরাং এটা ভারতের পক্ষ থেকেও আমার মনে হয় যে যথাযথভাবে উপলব্ধি করা উচিত, এবং বাংলাদেশের কনসার্নগুলো তো তারা যদি বিবেচনার মধ্যে নেন, তাহলে আমি কোনো সমস্যা দেখি না দুদেশের মধ্যে সম্পর্ক নতুন করে উন্নয়ন এবং এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, সহযোগিতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। জি।
আজরুল বারী হেলাল, বিরোধী দল থেকে বারবারই বলছে যে শেখ হাসিনার বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এ ধরনের সিদ্ধান্তে যাতে না যান, কিন্তু তারপরে যদি মাননীয় প্রধানমন্ত্রী যান এবং কি ধরনের আসলে সিদ্ধান্ত বা আলোচনা হয় সেটা তো আমরা এখান থেকে বলতে পারছি না এখন পর্যন্ত। কিন্তু বিরোধী দল এই ক্ষেত্রে বিশেষ করে এনসিপি নেতারা বেশ শক্ত অবস্থানে আছে, আপনাদের বিপক্ষে আসলে অবস্থান নিয়েছেন। সেটি সামনের দিনগুলোতে কিভাবে তাদেরকে জবাব দেবেন? এনসিপির নেতারা একটা নতুন রাজনৈতিক দল, এখনো তরুণ তারা, তাদের অবস্থান নিয়ে আমার বক্তব্য কম। কিন্তু জামাত ইসলামের একটা ডুয়েল স্ট্যান্স কিন্তু এখানে রয়েছে, একটা কিরকম? একটা ডুয়েল স্ট্যান্স, তাদের একটা মানে দ্বিমুখী একটা নীতি। 5ই আগস্টে যখন শেখ হাসিনা আপনার এই যে ওয়েবনারে বক্তব্য দিলেন, মানে ওয়েবনারে বলতে এখানে শুধু অডিও বার্তা দেখা গেছে, বাংলাদেশ সরকার, বিএনপি সরকার, জনগণের সরকার এইবার গত 55 বছরে এরকম কোনো প্রেস নোট পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়নি। এবার যে মানে মেরুদণ্ড সোজা করে যে বাংলাদেশ দাঁড়াতে পারে, ওই যে ফ্রেন্ডস টু অল ম্যানেজ টু নান, বাতেন ভাই কিন্তু বলেন এইসব নীতিতে এখন হবে না, এখন বাংলাদেশ ফার্স্ট। আমরা যে শক্ত প্রেস নোটটা দিলাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম বিরোধী দল একটু কথাই বললো না। এই 5 তারিখের পরে একদম কোনো কথা বললো না, একটা প্রোগ্রাম দেখাতে পারবে না বিরোধী দলের, জামাত ইসলামের। এইটাকে বলা হয় ডুয়েল স্ট্যান্স। আপনি জানেন যে 76 সালে যখন ভাসানী ফারাক্কা বাদের বিরুদ্ধে আপনার লং মার্চ করেছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার এই ফারাক্কা গঙ্গার পানি চুক্তিতে অনেক সহায়তা হয়েছিল, যে দেশের জনগণও আপনার এই নীতিকে মানে না। শেখ হাসিনা একটা গণহত্যার আসামি, তিনি ওই দেশে আশ্রয় নিয়েছেন, আশ্রয় এটা দিতেই পারেন, আন্তর্জাতিক নর্মস অনুযায়ী দিতেই পারেন, কিন্তু পলিটিক্স করার সুযোগ কোনো দেশ দেয়নি। ভারত এই কাজটা করলো। সেটা সরকার অনেক সেন্সিটিভ জায়গা থেকে, সরকার অনেক স্ট্যান্স নিতে অনেক সমস্যা হয়। আপনি জানেন আন্তর্জাতিক রাজনীতিতে এবং রাজনৈতিক ব্যবসা বাণিজ্যে সব কিছুতে, কিন্তু বিরোধী দলগুলো তো ওপেন কথা বলতে পারতো। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেনি, আমরা যখন বিরোধী দল হাসিনার বিরুদ্ধে বলিনি, আমরা হাসিনার এই ভারত তোষণনীতির বিরুদ্ধে বলিনি। কিন্তু এবার দেখেন, আপনি বলেন 5ই আগস্টের পরে জামাতে ইসলামের একটা বক্তব্য দেখাতে পারবেন, একটা মিটিং দেখাতে পারবেন, একটা মিছিল দেখাতে পারবেন যে এই শেখ হাসিনা কেন 5ই আগস্টে বক্তব্য দিচ্ছে? এইটা হলো ডাবল স্ট্যান্ড। জহিরুল আলম ভাই খুব ভালো করে বলছিলেন যে আপনি যদি একটা কার্টেসি জেস্চার, সিম্বলিক জেস্চার, লাভটা কি? আমার তো এখান থেকে আমার সীমান্তের হত্যা কি বন্ধ হবে? আমার ফারাক্কা বাঁধ কি আপনার বন্ধ হবে? আপনার তিস্তার পানি চুক্তি কি হবে? আর চুক্তি হলে কিভাবে চুক্তি হবে? ওই যে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই, এইসব তো করে লাভ হবে না, তাই না? আপনি তো সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি আমার এই যে পরিবর্তন, 5ই আগস্টের পরিবর্তনকে আপনি তো ওয়েলকাম করলেন না। তো ওয়েলকাম করলেন, বর্তমান সরকারকে যে মর্যাদাটা দেওয়ার দরকার, আপনি স্টেট টু স্টেট ভিজিট সেটা কি করলেন? আপনি বিমস্টেকের চেয়ার হিসাবে, বিমস্টেকটাই তো আমার ব্যক্তিগত অভিমত, বিমস্টেকটাই তো সার্কের একটা কাউন্টার, সার্কটাকে অকেজো করবার জন্য বিমস্টেকের ইনিশিয়েটিভ, এটা আরেকটা আলোচনা। তো এইভাবে যদি আপনি আমাকে আপনার আন্ডারমাইন করেন একটা সার্বভৌম রাষ্ট্রকে, স্বাধীন রাষ্ট্রকে, তাহলে তো হবে না। আপনি পুশিন শুরু করে দিচ্ছেন এই 5ই আগস্টের পরে, ব্যাপোয়ারা পুশিন শুরু করে দিচ্ছেন কেন? আমাদের পুশব্যাক করতে হচ্ছে। আপনি শেখ হাসিনাকে বক্তব্য দিয়ে পুশিন অব্যাহত রেখে আবার বলছেন যে আপনি ভিজিট করেন, যে ভিজিটের ওই জহুরুল হক ভাই বললেন যে তার আউটকামটা কি, এটা আগের থেকে আলোচনা করতে। আপনি যদি সেপ্টেম্বরে ব্রিক্সের মিটিং, তাই না, খুব সম্ভব সেপ্টেম্বরে, তো এটা হলো আগস্ট মাস। তা আমার এতগুলো আলোচনা, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কূটনৈতিক তৎপরতা, অফিসিয়াল তৎপরতা, এগুলো চালাতে হবে না? সুতরাং আমি মনে করি যে এর মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর আছে, আমি যেটা প্রধানমন্ত্রীর দপ্তর মানে পররাষ্ট্র দপ্তর থেকে যা জানলাম। সুতরাং আমার মনে হয় না যে মানে এত শীঘ্রই সবকিছু মানে ভিজিট তো হবেই, কিন্তু আমাদের বিরোধী দলগুলো কিন্তু সরব থাকতে হবে এইসব বিষয়। বিরোধী দলগুলো যদি এখন আপনার দ্বিমুখী নীতি করেন, একবার ওই যে বলছেন যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, আমাকে ভারতে এইসব কথা বললাম না, ওপেন ভারতের জায়গায় আপনারা অবস্থান স্পষ্ট করছেন না বলে মনে করছেন? ভারতের ব্যাপারে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের যে দৃষ্টিভঙ্গি সেটা খুবই পরিষ্কার। হেলাল ভাই যেটা বলছেন আমি বিশেষ করে বলার জন্য বলছিলামই, মানে এখানে ভারতের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই।
5ই আগস্ট এবং শেখ হাসিনা প্রসঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের প্রোগ্রামে সব সময় শেখ হাসিনার যে বিচার এবং তার যে ফেসিবাদের যারা দোষী ছিল তাদের বিচার চাচ্ছে। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমেরিকান একজন প্রেসিডেন্টের প্রতিনিধি সাক্ষাৎ করেছিল, সে ব্যাপারে কিন্তু জামাত বিবৃতি দিয়েছে। যদি এটা সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে তাহলে হয়তো বা ঠিক আছে, কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা হয়ে থাকে তাহলে সেটা ভারতে হওয়া উচিত ছিল। এটা বিবৃতি দিয়েছে আমাদের জামাতের পক্ষ থেকে। কাজে এ ব্যাপারে আমাদের বিবৃতি নাই বা ভূমিকা নাই, আমার মনে হয় এটা ঠিক না। আবার ভারতের যে গোয়েন্দা সংস্থা তার প্রধান আপনাদের সাথে দেখা করেছে, এরকম কবে? গণমাধ্যমের খবরও তো এসছে। রত বাংলাদেশ সফরে আসছে, সকলের সঙ্গে দেখা করেছে, সরকারের সঙ্গে দেখা করেছে, বাট আপনার সাথে গণমাধ্যমে আমার বক্তব্য হলো যে এই সফরগুলো হয়, এই সফরগুলো তো হয়ই। হিডেন থাকে, এবারে প্রকাশ হলো আমি দেখলাম। এটা কেন কিন্তু প্রকাশ করছে সেটা বাতেন ভাবার ভাই বিষয় এটা আছে। বলতে হবে যে আপনার বিরোধী দলের যত ভূমিকা নেওয়া উচিত ছিল, বিশেষ করে শেখ হাসিনার এই অনলাইন বক্তব্যটা এবং পুশিনের ব্যাপারে সেই অবস্থানটা কি নিলেন, এটা সরকারের জন্য সুবিধা হতো না? আজকে যে একটা মানে অবস্থা তৈরি হয়েছে, আমি ভাই, দেখলাম একটা আপনি কি টানপোড়েন সমস্যা তৈরি আপনি কি হয়েছে। অন্য কোনো ভূমিকা দেখছেন? পক্ষে কথা বলছে কোথাও? না আপনি অন্য কোনো ভূমিকা নাই তো। আব্দুল হামিদ খান এটা- ভাসানী যে এই কাজটা করেছিল, সেই আপনারা বা বিএনপি সরকাররাও যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমরা যে উচ্চকিত ভয়েসটা রাখতাম, এটা সরকারের সুবিধা হতো। আমরা গণ অভ্যুত্থানের শক্তি, আমাদের গণ অভ্যুত্থানকে যারা ভালোভাবে নিতে পারো না, আপনি একজন গণহত্যার আসামি বক্তব্য দিচ্ছে, আপনি দায়ী কোনো কথাই বললেন না। এখন যা বলছেন দায়ী সারা অনেক কথা বলা হয়েছে, কেন কথা বলা হয়নি? আপনি যেটা সবখানে কথা বলছেন বলা হয়েছে, যে এটা নিন্দা ভারতীয় করা রাষ্ট্রদূত হয়েছে, এটা তো গৌর সাহেব, কখনোই গ্রহণযোগ্য বিষয় নয়। ভারতের ব্যাপারে জামাতের যে দৃষ্টিভঙ্গি সেটা ভারত ভালো জানে, এবং কোন দলকে ম্যানেজ করা যায়, বাংলাদেশের কোন দলকে ম্যানেজ করা যায় না সেটা ওরা জানে। কিন্তু এখানে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই জনগণের কাছে পরিষ্কার করতে হবে। আমাদের জনগণও সেটা জামাত ইসলাম যদি জানে। আজকে মাঠে থাকতো, জনগণও এইটার ব্যাপারে কথা বলতো, ওনারা যেদিনকে কেন মাঠে ছিল তো? আমাদের তো সারা মাঠ ঘুরে বেড়ানো হচ্ছে এখানে এই সময়টাইতেই। বাতেন ভাই 5 আগস্ট করলেন কি আপনারা সচিবালয় ঘেরাও করবেন, এটা হইলো। আপনি বললেন আপনি ঘেরাও ভারত করেন, দিন পরে সকল করেন। দলকে ভাই, manage আমাদের করে। আপনি যে আমাদের main issue সচিবালয় নষ্ট ঘেরাও করে হলো দিলেন। কর্মসূচির শেষ অংশ ছিল, এবং এই গোটা বাতেন ভাই কর্মসূচির পলিটিক্স তো সোজা জিনিস না। আপনি যেটা আমি বলছেন বলি। ওইটা আমরা সব বুঝি। আর এই যারা পলিটিক্স করে, জৌলক ভাই আপনি আবার শুনছে জামাত কি ভূমিকা নিল, এই সমস্ত কথা বলে হবে না। আপনি 5ই আগস্টে যেদিনকে হাসিনা বক্তব্য দিচ্ছে, সরকারের থেকে প্রেস নোট দিচ্ছে, এবং কঠিন প্রেস নোট। আপনি জৌলক ভাইকে জিজ্ঞেস করেন, প্রেস নোট তো গত সরকারকেই 56 দিতে বছরে হবে তো। এই ভাষা বিরোধী দল তো সরকার ব্যবহার নিশ্চয়ই এটা করেনি। নিন্দা করছে, আচ্ছা, আপনি কি করলেন? এবং গোটা আমরা তো সময়টা ঐক্যবদ্ধ জুড়ে সরকার। দেশব্যাপী আমাদের সমাবেশ হচ্ছিল। না আপনি তখন এবং প্রত্যেকটা সচিবালয় সমাবেশে ঘেরাও কথা বলা করলেন হয়েছে এটা নিয়ে। বিদ্যুতের দাবিতে, আরো কি সেটা দাবিতে, থাকবে, গ্যাসের দেশের একটা বড় দাবিতে। সমস্যা না। আর সেটা তো এখনো চলছে, তো সেটা হ্যাঁ, তো আমি মানে তো বিদ্যুৎ অস্বীকার থেকে- করছে না। হ্যাঁ। আপনি তো ওই সবগুলো মানে নিয়ে শেখ হাসিনা ওই জিনিসটাকে সবগুলো নিয়ে আপনি তো কথা আবার হচ্ছে। ছেড়ে কথা দিলেন। হচ্ছে না, আমার বলতে কাছে নয়। মনে পড়ে 23শে অক্টোবর এই পল্টনে একই কাজ হয়েছে। আমাদের উপর ক্র্যাকডাউন, নটরডাম কলেজের সামনে জামাত শান্তিপূর্ণ অবস্থা। আপনার মনে আছেন 23 সালের অক্টোবরে, 10ই অক্টোবর খুব সম্ভব। এখন এবারও আমি তাই দেখলাম, ওটা 28 অক্টোবর। 28 অক্টোবর এবারও আমি তাই দেখলাম। আমি আপনি মাঠে ছিলাম বিএনপির তো? একজন নেতা হিসেবে না, আমি একজন আমি তো পলিটিক্যাল দেখেছি একটা কর্মী সাউন্ড হিসেবে গ্রেনেডের, আমার কাছে মনে হলো যে এখন জামাত সাউন্ড এখানে, গ্রেনেডের শব্দ শুনে যদি আপনারা মাঠ ছেড়ে পালান, ওই যে সেই শব্দ আপনারা শুনেননি? আমরা শুনি, আমরা তো আপনি পালাই যখন নাই। বলো না কেন শব্দটা? আমরা তো পালাই নাই, আমরা আপনাদের শৃঙ্খলা রোগটা বজায় বললো না কেন? রেখেছিলাম মিটিংয়ে। আরে ভাই পালাইনি মানে আপনার সংগঠন কোথায় চলে গেছিল? কোথাও যায়নি। যাই হোক, এইসব বক্তব্য পালিয়ে নিতে যায়নি। আছেনি। আপনি এইসব আমরা কথা মাঠেই বললেন না। ছিলাম। আপনারা ওই যে আগস্ট 23 সালের অক্টোবরে যেই নীতি নিয়েছেন, যে সাপের মুখেও চুমো খাচ্ছেন, বেজির মুখেও চুমো খাচ্ছেন, এবারও দেখলাম সেই আব্দুল নীতি বাতেন একটু নিয়েছেন কথা আপনি। বলছিলেন যে ভারত ভালো করে জানে যে কোন দলকে ম্যানেজ করতে পারা জি, যায়। এটা আপনারা এখন জানেন। এখন এখন কাকে ম্যানেজ করছে ভারত? এটা আপনারাও জানেন। জামাতকে কখনোই ম্যানেজ করতে পারবে না। জামাতে ভারতের ব্যাপারে পলিসি, বাংলাদেশের ব্যাপারে পলিসি খুবই পরিষ্কার। 5 আগস্ট বাংলাদেশ দেখলাম ছাড়া না, কোনো তাই কথা বলছি। নাই। 5 ভাই, আগস্টে 5 আগস্ট কেন? 5 আপনি একটা আগস্ট মিটিং করলেন, 5 আগস্টে মিটিং করছেন, তাহলে একটা ভাই, আপনি বিবৃতি তো দিয়েছেন। এটা বলছেন, আমাকে বলতে না, আপনি দেন। দেখান, পত্রিকা দেখান, কেউ জানে? কেউ অবশ্যই আছে। না, সারা দেশব্যাপী আপনি দেখেননি। প্রধান বাতেন প্রধান ভাই, আপনি সমস্যা পরে যেগুলো, বলছেন, আমি 7-8 তারিখে সেগুলো বলছেন। আমাদের দেশের শেখ হাসিনা কি বললো না বললো সেটা অবশ্যই একটা বড় সমস্যা।
এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতেছে, সেটাও একটা সমস্যা। কিন্তু দেশব্যাপী যে জ্বালানি সংকট চলতেছে সেগুলো নিয়ে তারপরে বড় সমস্যা হলো যে এদেশের মানুষের যে প্রধান আকাঙ্ক্ষা যে জুলাই সনদ বাস্তবায়ন, সে তো বিএনপি বাস্তবায়ন করছে না। এই আর একটা তো জিনিস গণ বলবো, অভ্যুত্থান তো ব্যর্থ বুঝছেন? হয়ে গেল। এই জামা আপনার গণঅভ্যুত্থান যদি ভাই একটু এত বলতে দেন, cordiality আমি তো কথা বলি থাকতো, না, ভাই। আপনি আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদে রিচুয়াল অনুযায়ী কমিটিতে নামটা দিতেন। আপনি অর্ডিন্যান্স বাস্তবায়নের জন্য সেখানে নাম আসলে দিয়েছেন। কেন জামাত সরকার তো খোলা না, না, রেখেছে। কেন নাম দেবে? তারা তাহলে তো অর্ডিন্যান্সে দিলেন জাতির কেন? সঙ্গে বিশ্বাসঘাতক না, অর্ডিন্যান্সে দিলেন কেন? অর্ডিন্যান্স বাস্তবায়ন, আমরা যে অর্ডিন্যান্স 120-33টা 20টা আনলামই না, আমাকে তাতেও বলতে দেন, কমিটিতে আপনি যারা নাম শুনছে দিয়েছেন। আপনি তো তাদেরকে সংসদে তো এগুলো জানেন না, এই জন্য বুঝতে বলছি। হবে যে বিষয়টা কি হয়েছে। এই যে এখানে লেখা আছে বিএনপি 31 দফা দেয়, 32 দফা পূরণ করে। বিএনপি তো 31 দফার 1 নম্বর দফাই পূরণ করে নাই। এটা 1 নম্বর অন্য দফায় একটা তো আলোচনা, বুঝছেন? সংস্কারের কথা আছে, সেখানে তো আপনার সংশোধনের কথা নাই। কোথায় লেখা আছে? 1 নম্বর দফা, আপনার 31 দফার 1 নম্বর দফা আমি এখন দেখো, 31 দফা আর সংস্কার জুলাই কমিশন চার্টার গঠন করা হবে। is not the same. আমরা তো সংস্কার জুলাই চার্টারটা কমিশন, কিন্তু ইম্পর্টেন্ট। জুলাই ভাই, চার্টার এখন ইম্পর্টেন্ট। আপনাদের দেওয়া 31 দফা সেটা ইম্পর্টেন্ট না। আপনি এখন জুলাই সনদে সরে গেল, দেখেন এই যে আমি এই তো- সমস্ত খুচরা পলিটিক্স জনগণ কিন্তু বোঝে। ভাই এত সস্তা এটা কথা একটা খুচরা বললেন না। পলিটিক্স, এটা একটা। এত সস্তা আপনি- কথা আপনি আপনি আমার একজন সংসদ 31 সদস্য, দফায় একজন আমি সংসদ জনগণের সদস্য। সামনে বলেছি, তারা আমাকে ভোট এত দিয়েছে। সস্তা কিন্তু কথা বলে তো টকশো হয় না। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন না, এই- আপনারা 31 দফার 1ম দফা বাস্তবায়ন করতেছেন না, জুলাই- আপনারা স্থানীয় সরকার নির্বাচন দিচ্ছেন না, দিচ্ছেন না, আপনারা এটা জনগণের জুলাই স্থানীয় সরকার নির্বাচন হবে। আপনারা জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করতেছেন। এই কতগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য নির্ধারণের দায়িত্ব ছিল সরকারের, সেটা আপনারা এই বিভিন্ন হট্টগোলের মধ্যে তারা এটা পরিবর্তন করে এখন এই ওষুধ প্রস্তুতকারী যে কোম্পানি মালিক রয়েছে। সংগঠন জি। তাদের হাতে ছেড়ে দিয়েছে। তারা কি জনগণের স্বার্থে কাজ করবে? আপনি- এনটিআরসির একটা বিএনপির আমলের, ম্যাডাম খালেদা জিয়ার আমলের গঠন করা সংস্থা এনটিআরসি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এই যে এমপিভুক্ত শিক্ষকগুলো যে শিক্ষক নিয়োগ, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এই এনটিআরসির কার্যক্রমটা এখন একটা অবস্থার মধ্যে আছে, একটা ইতিবাচক অবস্থার মধ্যে আছে। আপনারা সিদ্ধান্ত নিলেন কি যে তারা পরীক্ষা নিতে পারবে, সুপারিশ করতে পারবে না। তাহলে সুপারিশ করতে পারবে না মানে এখন আবার ওই যে দলীয় যে কমিটিগুলো করা হয়েছে, দলীয় নেতাকর্মীদেরকে যে সেই কমিটি আবার নিয়োগ করবে জি। টাকা পয়সার বিনিময়ে।